সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আসসালামু আলাইকুম। আজকে তোমাদেরকে মাল্টিমিডিয়া ক্লাসের সাহায্যে আমি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিংয়ের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। প্রথমে আমি আমার পরিচয় দিয়ে দিচ্ছি। আমি মোহাম্মদ আনিসুর রহমান, আইডি নং 176, শিক্ষাবর্ষ 2020, বিএড প্রফেশনাল, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, চট্টগ্রাম। এসো আমরা কিছু ছবি দেখি। বলো তো এটা কিসের ছবি? হ্যাঁ, ঠিক বলেছো, তোমরা খুব সুন্দর বলেছো। এটা হচ্ছে একটা শিল্প কারখানার ছবি। আরেকটা ছবি লক্ষ্য করো, এখানে আমরা কি দেখতে পাচ্ছি? ছবিতে কয়েকজন শ্রমিক কর্মরত, তাই না? হ্যাঁ, গার্মেন্টসে কর্মরত তারা। এখন এইসব প্রতিষ্ঠানগুলোতে কি প্রয়োজন হয় আমাদের? অবশ্যই আমাদের কিসের প্রয়োজন হয়? অর্থের। খুব ভালো বলেছ, অর্থের প্রয়োজন হয় বা মূলধনের প্রয়োজন হয়। কারণ কি, প্রতিষ্ঠানগুলোতে নিয়মিত একটা ভাড়া দিতে হয়, শ্রমিকদের বেতন দিতে হয়, র ম্যাটেরিয়ালস, তোমার যেহেতু গার্মেন্টস পণ্য, কিছু র ম্যাটেরিয়ালস আছে, বুতাম, কাপড়, এগুলো কিন্তু বাইরে থেকে আমদানি করতে হয়। এখানে হিউজ পরিমাণ টাকা হয়, যেটা মালিকের পক্ষে কি দেওয়া সম্ভব? কখনো একা মালিকের পক্ষে এই ধরনের প্রতিষ্ঠান করা সম্ভব হয় না। তাহলে কি প্রয়োজন? এখানে অর্থের প্রয়োজন হয়। দেখো, এখন আমরা আরও কিছু ছবি দেখব। এটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক, তাই না, যেটাকে বিশ্ব ব্যাংক নামে পরিচিত। এটা দেখো, এটা হচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বা এডিবি বলা হয়, অর্থাৎ এশিয়ান মানুষদের জন্য এই ব্যাংকটা ঋণ দিয়ে থাকে। আর বিশ্ব ব্যাংকে পুরো বিশ্বের মানুষের জন্য। তো পুরো আরেকটা ছবি দেখো এখানে, এটা হচ্ছে কি আইডিবি, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক। এই ব্যাংকের কাজ হচ্ছে ইসলামিক দেশগুলোতে কি করা? ঋণ দেওয়া। সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি একটা ব্রিজ, যেটা যমুনা ব্রিজ, যদিও আমাদের পদ্মা সেতুটাও হয়ে গেছে। এই যমুনা ব্রিজ, আচ্ছা, ব্রিজগুলো তৈরি করার জন্য কি শত শত কোটি কোটি টাকা লাগে, তাই না? এই কোটি টাকাগুলো যোগান দেয় কারা? অবশ্যই এই ধরনের বড় বড় আর্থিক প্রতিষ্ঠানগুলো, ওয়ার্ল্ড ব্যাংক হোক, ইসলামিক ব্যাংক হোক, বা তোমার এডিবি হোক। তাহলে আজকে আমরা পড়ব কি নিয়ে? অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন নিয়ে আজকে আমরা পড়ব। এই পাঠ শেষে তোমরা যা শিখতে পারবে: অর্থায়নের সংজ্ঞা বলতে পারবে, অর্থায়নের শ্রেণীবিভাগ বর্ণনা করতে পারবে, কারবারি অর্থায়নের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে। চলো আমরা মূল আলোচনায় আসি। আচ্ছা, অর্থায়নটা কি? অর্থায়নটা হচ্ছে আর্থিক বা অনার্থিক প্রতিষ্ঠানে অর্থের আগমন ও নির্গমন প্রবাহ সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণ করার প্রক্রিয়াকে অর্থায়ন বলে। চিত্রের সাহায্যে দেখাচ্ছি। দেখো, একটা ব্যবসা প্রতিষ্ঠানে প্রথমে কি হয়? অর্থের আগমন হয়, তারপর অর্থের নির্গমন হয়। অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠান শুরু করার জন্য অর্থের প্রথমে প্রয়োজন হয়। যেমন গার্মেন্টস শিল্পের কথাই বলি, ওইখানে আমি প্রথমে আগে একটা গার্মেন্টস ভাড়া নিতে হবে বা একটা গার্মেন্টস তৈরি করতে হবে। করার পরে আমি এখানে র ম্যাটেরিয়ালস কিনতে হবে। হ্যাঁ, র ম্যাটেরিয়ালস কেনার পরে আমি এগুলো বিক্রি করে শ্রমিকদের বেতন দিব। এরপর ওইখান থেকে আমি যে প্রফিট পাবো, সেটা হচ্ছে ব্যবসায়ের মূল উদ্দেশ্য। বা আমরা আসলে অর্থায়নকে অন্যভাবেও বলতে পারি। একটু লক্ষ্য রাখো, যেমন ব্যবসায়িক কাজ সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য কি পরিমাণ মূলধন প্রয়োজন, কোন উৎস থেকে মূলধন সংগ্রহ করা হবে, এবং প্রতিষ্ঠানের জন্য লাভজনক প্রকল্পে বিনিয়োগ করাকে ব্যবসায় অর্থায়ন বলা হয়। অর্থাৎ সর্বোপরি ব্যবসায়ী অর্থায়নের মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা। যত কিছুই করুক, তার মূল দায়িত্ব হচ্ছে মুনাফা অর্জন করা। এখন আমরা অর্থায়নের শ্রেণীবিভাগগুলো দেখব। এখন দেখো, অর্থায়ন আসলে খুব গুরুত্বপূর্ণ জিনিস। বিভিন্ন দৃষ্টিকোণ থেকে অর্থায়নকে বিভিন্নভাবে শ্রেণীবিন্যস্ত করা হয়েছে, কারণ অর্থায়নের সাথে একটা প্রতিষ্ঠানের অঙ্গাঙ্গিকভাবে জড়িত। অর্থায়ন না থাকলে আসলে কোনো প্রতিষ্ঠান দাঁড়াতে পারে না, আবার এই প্রতিষ্ঠান প্রফিট তো দূরের কথা। এখন আমরা
অর্থায়নের শ্রেণী বিভাগগুলো নিয়ে আলোচনা করব। তোমরা খুব মনোযোগ সহকারে শুনবে এবং রেসপন্স করার চেষ্টা করবে। প্রথমে দেখো, পারিবারিক অর্থায়ন। অর্থায়নটা আসলে আমাদের পরিবার থেকে শুরু হয়, আমরা হয়তো বা এটা নিয়ে কখনো চিন্তা করি না। দেখো, পরিবারের আয়ের উৎস ও পরিমাণ নির্ধারণ করা এবং সেই আয় কীভাবে আমি ব্যয় করব, সেটা হচ্ছে আমাদের পরিবারের অর্থায়ন। আর পারিবারিক অর্থায়নের আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে কি, পরিবারের সার্বিক কল্যাণ করা, তাই না? অর্থাৎ আমরা ফ্যামিলির যারা ইনকাম করি তারা কেন ব্যয় করি এই অর্থগুলো? অবশ্যই আমাদের ফ্যামিলি মেম্বারদের কল্যাণের জন্য। প্রথমে পরিবারের আয় নির্ধারণ করা হয়, পরে ব্যয়ের খাত নির্ধারণ করা হয়। যেমন তুমি যে পরিমাণ আয় করবে ওই অনুযায়ী কিন্তু আসলে তুমি ব্যয় করবে। এখন তোমার আয় যদি পর্যাপ্ত না থাকে, মানে খরচের তুলনায়, তাহলে তো এখন তুমি কি করো, তুমি তোমার কোনো বন্ধুবান্ধবের কাছ থেকে তুমি ঋণ নিতে পারো, তোমার কোনো ফ্রেন্ড সার্কেলের কাছ থেকে নিতে পারো, ব্যাংক থেকে নিতে পারো। ওইটা করে কিন্তু তুমি কি করো, তোমার ফ্যামিলির যে ডিমান্ড আছে সেটা কিন্তু ফুলফিল করো, যে কোনোভাবেই হোক, তাই না? এখন আমরা দেখব অর্থায়নের দ্বিতীয় শ্রেণী বিভাগ কী, সেটা হচ্ছে সরকারি অর্থায়ন। আচ্ছা, কারো কোনো আইডিয়া আছে? আমি তো পারিবারিক অর্থায়নের সংজ্ঞা বললাম, তোমাদের কি মনে হয় সরকারি অর্থায়নটা কেমন হতে পারে? হ্যাঁ, ওই দিক থেকে, হ্যাঁ তুমি দাঁড়িয়েছো, বলো। আচ্ছা, সরকারের আয় ব্যয়ের হিসাব, হ্যাঁ সুন্দর বলেছো, মানে এক কথা আসলে অসাধারণ বলেছো। সবাই ওর জন্য হাতে তালি দাও, ধন্যবাদ তোমাকে। বসো, আমি বলে দিচ্ছি। দেখো, সরকারের বার্ষিক আয় কোন উৎস থেকে সংগ্রহ করা হবে এবং ব্যয়গুলো কোথায় নির্বাহ করা হবে, সেটাই আসলে সরকারি অর্থায়নের মূল বিষয়। এখন দেখো, সরকার কি করে, কোন কোন জায়গা থেকে সরকার আয় করে বলো তো? হ্যাঁ, ব্যাট, ভ্যালু অ্যাডেড ট্যাক্স বা মূল্য সংযোজন কর। আরেকজন বলো? ইনকাম ট্যাক্স। হ্যাঁ, ইনকাম ট্যাক্স থেকে সরকার আয় করে। আমরা যারা ইনকাম করি, একটা নির্দিষ্ট পরিমাণ টাকার উপর ইনকাম করলে সরকারকে একটা ট্যাক্স দিতে হয়, যেটাকে আয়কর নামে পরিচিত। এরপর আর কথা থেকে করে, এরপরে সারচার্জ আছে। যেমন মোবাইল কোম্পানিগুলা, তোমরা যে কথা বলছো মোবাইলে, ওইখানে যে সারচার্জ, সেটাও কিন্তু সরকারি আয়ের উৎস। এরপরে কি, সরকার কি করে, সঞ্চয়পত্র বিক্রি করে। ব্যাংকের মাধ্যমে সরকার সঞ্চয়পত্র বিক্রি করে কি করে, টাকা সংগ্রহ করে। তাহলে সরকার কোথায় ব্যয় করে? আচ্ছা বলো এবার সরকারি ব্যয়ের খাতগুলো কে বলতে পারবে? হ্যাঁ, সরকার বিভিন্ন ধরনের রাস্তাঘাট ও সেতু নির্মাণ করে। তোমরা লক্ষ্য করে যদি থাকো, এই যে পদ্মা সেতু নির্মাণ করছে কেন, সরকারি অর্থায়নে না, জনকল্যাণের জন্য। মেন উদ্দেশ্য কি, জনকল্যাণ করা। আর কথা থেকে সরকার কি করে, অর্থ সংগ্রহ করে। সরকার ব্যয় করে, দেখো, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পিছনে ব্যয় করে, সরকারি হাসপাতালের পিছনে ব্যয় করে, আর কোথায় করে, সরকারি শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক অবকাঠামো তৈরি করতে কি করে, সরকার ব্যয় করে। আচ্ছা, সরকারের যদি আয়ের তুলনায় ব্যয় হয় বেশি, তখন এটাই কি বলবে, আয়ের তুলনায়, সেটাকে বলবে তোমার ঘাটতি বাজেট। যেমন তোমরা কি জানো বাংলাদেশের বাজেটগুলো কোন ধরনের বাজেটের অন্তর্গত? হ্যাঁ, ঘাটতি বাজেটের অন্তর্গত, সুন্দর বলেছ। আর যদি সরকারের ব্যয়ের তুলনায় আয় বেশি হয়, সেটাকে বলা হয় কোন ধরনের বাজেট? সেটাকে বলা হয় উদ্বৃত্ত বাজেট। যদিও আমাদের দেশে এটা সম্ভব না, আমাদের আসলে ঘাটতি বাজেট। আশা করি তোমরা বুঝতে পেরেছো, তাই না? সরকারি অর্থায়ন কাকে বলে তোমরা বুঝতে পেরেছো? হ্যাঁ, ধন্যবাদ তোমাদেরকে, তোমরা খুব সুন্দর বুঝেছো। এখন আমরা অর্থায়নের আরেকটা ক্লাসিফিকেশনে যাব, সেটা হচ্ছে আমাদের কি, আন্তর্জাতিক অর্থায়ন। আচ্ছা দেখো, আমাদের অনেক প্রতিষ্ঠান আছে যারা কিন্তু দেশ না, বিভিন্ন আন্তর্জাতিক কর্মকাণ্ডেও জড়িত। এবং সাধারণত আন্তর্জাতিক অর্থায়নে সরকারও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান, যেমন ব্যবসায়ী অব্যবসায়ী প্রতিষ্ঠান, যারা আন্তর্জাতিক মূলধন বাজার থেকে তহবিল সংগ্রহ করে এবং আমদানি রপ্তানি, বৈদেশিক মুদ্রার বিনিময় হার, এরপরে কি করে, বৈদেশিক বিনিয়োগ ইত্যাদি নিয়ে আলোচনা করে। যেমন বাংলাদেশ থেকে অনেক ব্যবসায়ী কেউ করে তোমার বাইরের দেশ থেকে পণ্যদ্রব্যের যে র ম্যাটেরিয়ালস সেগুলো নিয়ে আসে, বা অনেক ইনস্ট্রুমেন্ট নিয়ে আসে। এখানে এসে ইনস্ট্রুমেন্টগুলো ওরা অ্যাডজাস্ট করে মার্কেটে ছাড়া। যেমন এরকম হচ্ছে ওয়ালটনও করে, ওয়ালটন দেশীয় পণ্যই করে, আবার কিছু কিছু জায়গায় ওরা বাহির থেকে ইনস্ট্রুমেন্টগুলো নিয়ে এসে এগুলো
মার্কেটে ছাড়াই। হ্যাঁ, তো এখন এই ধরনের আন্তর্জাতিক যেসব অর্থায়ন প্রতিষ্ঠানগুলো আছে, যে একটু আগে আমি তোমাদেরকে ছবিতে দেখিয়েছি যে বিশ্ব ব্যাংক বলো, আইডিবি বলো, এডিবি বলো, এগুলো কিন্তু কি করে থাকে, আমাদের আন্তর্জাতিক অর্থায়ন করে থাকে। অর্থাৎ বর্তমান গ্লোবালাইজেশনের যুগে শুধু দেশের মধ্যে সীমাবদ্ধ না, আন্তর্জাতিকভাবেও আমরা অর্থায়ন করতে পারি। এরপর দেখো অর্থায়নের আরেকটা ক্লাসিফিকেশন দেখো, অব্যবসায়ী প্রতিষ্ঠান। আচ্ছা তোমরা বলো তো অব্যবসায়ী প্রতিষ্ঠান কি, কোনগুলিকে অব্যবসায়ী প্রতিষ্ঠান বলে? বাম পাশ থেকে বলো। কাছাকাছি হয়েছে, ডান পাশ থেকে বলো তো দেখি। মোটামুটি ক্লিয়ার। আচ্ছা আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। অব্যবসায়ী, প্রথমে আমি বলেছি কি, ব্যবসায়ী প্রতিষ্ঠান হচ্ছে ওদের মূল উদ্দেশ্য মুনাফা অর্জন করা। আর যেসব প্রতিষ্ঠান মুনাফা অর্জন নিয়ে চিন্তা করে না, মানব কল্যাণ নিয়ে এবং দরিদ্র বঞ্চিত মানুষের সেবা নিয়োজিত থাকে, সেগুলোই হচ্ছে অব্যবসায়ী প্রতিষ্ঠান। মানে তাদের কোনো উদ্দেশ্য না মুনাফা অর্জন করা, এদের প্রধান লক্ষ্য হচ্ছে সেবা প্রদান করা, অন্য কিছু না। যেমন মনে করো বিভিন্ন ধরনের দাতব্য হসপিটাল আছে, এরপর শিক্ষা প্রতিষ্ঠান আছে, এরা কিন্তু মুনাফার ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়নি, এরা আসলে জনকল্যাণ এবং মানুষের সেবায়। যেমন আমাদের যে প্রাইমারি স্কুলগুলো আছে, হ্যাঁ, খুব কম টাকায় পড়াশোনা করা যায় এখানে, খুব কম, নামে মাত্র। কিন্তু তুমি যদি শহরের কোনো কিন্টার গার্ডেন বা ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে যাও, তাহলে দেখবে যে আসলে কী পরিমাণ টাকা প্রয়োজন হয়, মানে তুমি কল্পনাও করতে পারবে না। এসব প্রতিষ্ঠান হচ্ছে অব্যবসায়ী প্রতিষ্ঠান, এখান থেকেও আসলে অর্থায়ন করা সম্ভব। এরপর দেখো পঞ্চম ক্লাসিফিকেশন, ব্যবসায় অর্থ। ব্যবসায় অর্থ নিয়ে আসলে অনেকবার বলা হয়ে গেছে। দেখা যাচ্ছে ব্যবসার মূল উদ্দেশ্য কী, মুনাফা অর্জন করা, ঠিক বলেছ। ব্যবসায় অর্থ হলো সুষ্ঠুভাবে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করার জন্য কী পরিমাণ অর্থের প্রয়োজন এবং এই অর্থগুলো কোথা থেকে আমরা সংগ্রহ করব এবং তা কোথায় বিনিয়োগ করব, সেটাই হচ্ছে আমাদের ব্যবসায়ী অর্থায়ন। সাধারণত আসলে ব্যবসার প্রতিষ্ঠানগুলোকে আমরা তিনটা ক্যাটাগরিতে ফেলতে পারি: এক মালিকানা, অংশীদার এবং যৌথ মূলধনী কারবার। হ্যাঁ, কিন্তু যে ধরনের ব্যবসায়িক ক্লাসিফিকেশানে ফেলি না কেন, ব্যবসা প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা, অর্থাৎ লাভজনক খাতে বিনিয়োগ করে মুনাফা অর্জন করবে, এটা হচ্ছে এদের মূল উদ্দেশ্য। এরপরে দেখো সর্বশেষ আমাদের অর্থায়নের যে শ্রেণী বিভাগ, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। আচ্ছা ব্যাংক তো বোঝোই তোমরা, ব্যাংক আমাদের দেশে অনেক ধরনের ব্যাংক আছে। যেমন মনে করো তোমার বাণিজ্যিক ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক শুধু একটা, 10টা ব্রাঞ্চ নিয়ে আছে, বাংলাদেশ ব্যাংক নামে পরিচিত যেটা, সেটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় ব্যাংক। আর বাণিজ্যিক ব্যাংক সরকারি, বেসরকারি, বিদেশি মালিকানা আছে। সরকারি হচ্ছে কি, সোনালী ব্যাংক লিমিটেড, জনতা ব্যাংক লিমিটেড, এরপরে আছে রূপালী ব্যাংক লিমিটেড, এরপরে আছে তোমার অগ্রণী ব্যাংক লিমিটেড। আর বেসরকারি আছে ইসলামী ব্যাংক লিমিটেড আছে, এরপরে ওয়ান ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ওয়ান ব্যাংক, এরপরে আছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক হচ্ছে বিদেশি ব্যাংক। হ্যাঁ, এখন এই ব্যাংকগুলো কী করে, অর্থায়নে সাহায্য করে, অর্থাৎ বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানের ক্ষেত্রে এরা ঋণ দিয়ে থাকে। আর আর্থিক প্রতিষ্ঠান কোনগুলো? আইসিবির নাম শুনেছো তো তোমরা, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ, যেটা মূলত বিভিন্ন মেয়াদে ঋণ দিয়ে থাকে। এরপর বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন আছে, যেটাও তোমাদের ঋণ দিয়ে থাকে। তো এসব প্রতিষ্ঠানগুলো থেকে আসলে অর্থায়ন করা সম্ভব। তো এখন অর্থায়নের 6টা শ্রেণী বিভাগে কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, কারো কোনো সমস্যা নাই? আচ্ছা তুমি দাঁড়িয়েছো কি, সরকারি অর্থায়ন। আচ্ছা, সরকারি অর্থায়নটা হচ্ছে সরকার কোন উৎস থেকে অর্থ সংগ্রহ করবে, মানে আয় করবে এবং কোন উৎসে ব্যয় করবে, এটা নিয়ে যে কার্যক্রম পরিচালনা করে, ওইটাই সরকারি অর্থায়ন। যেমন সরকার মনে করে বিভিন্ন উৎস থেকে, যেমন ইনকাম ট্যাক্স, ভ্যাট ইত্যাদি থেকে কী করে, ইনকাম করে বা আয় করে, আর ব্যয় করে রাস্তাঘাট, কালভার্ট, এরপরে তোমার যেটাকে তোমরা সেতু বলো, এরপরে তোমার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পিছনে ব্যয় করে জনগণ, এরপরে স্কুল প্রতিষ্ঠান করে, সরকারি যেসব স্কুলগুলো, ওইগুলোর প্রতিষ্ঠান করে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছো এবার? তাহলে আমরা পরের আলোচনায় চলে যাচ্ছি, কারবারি অর্থায়নের গুরুত্ব। দেখো প্রথম হচ্ছে ব্যবসায়িক মূলধন সংকট। আমাদের দেশে আসলে অপ্রতুল তোমার ক্যাপিটাল যেটা, সেটা আসলে ব্যবসা করার জন্য পর্যাপ্ত না। আমরা ঋণ চাইলেও কিন্তু সহজে ঋণ পাই না। হ্যাঁ, তো এখন অর্থায়নের ফলে কি ব্যবসায়িক মূলধন সংকটগুলো কি
দূরীভূত করা সম্ভব হয়। আমরা ব্যাংক, বিভিন্ন প্রতিষ্ঠান যে যেভাবে পারি সংগ্রহ করি আমরা আমাদের মূলত সংকটগুলো আমরা মোকাবেলা করতে পারি ব্যবসায়িক অর্থায়নের কারণে। এরপরে দেখো অনগ্রসর ব্যাংক ব্যবস্থা। আমাদের ব্যাংক ব্যবস্থা আসলে এখন ওই রকম ডিজিটালাইজ যতটুকু হওয়ার কথা এতটুকু এখনও হয় নাই। হ্যাঁ, আমরা চাইলে কিন্তু ব্যাংক থেকে, যেমন সরকারি ব্যাংকগুলো থেকে প্র্যাকটিক্যাল বলি, আমি কিছুদিন আগে একটা ঋণের জন্য চেয়েছিলাম, হাউস লোনের জন্য, কিন্তু ওইখানে ওরা যে পরিমাণ কন্ডিশন দিচ্ছে সহজেই কিন্তু আসলে ওইখান থেকে ঋণগুলো নেওয়া কষ্টকর হয়ে যায়। হ্যাঁ, এখন অনগ্রসর ব্যাংক ব্যবস্থার কারণে আমরা অন্য কোনো জায়গা থেকে আমরা ঋণগুলো নিতে পারি। এরপর দেখো স্বল্প শিক্ষিত উদ্যোক্তা। হ্যাঁ, আমাদের আসলে যারা পড়াশোনা করে উচ্চশিক্ষিত, ওরা কিন্তু উচ্চশিক্ষা শেষ করতে করতে প্রায় 25-26 বছর লেগে যায়। এরপর কিন্তু তারা আর উদ্যোক্তা হওয়ার ইচ্ছা জাগে না, কারণ অনেকের ফ্যামিলি ক্রাইসিসের জন্য এরা চায় না আর উদ্যোক্তা হতে। এরা তখন সরাসরি কোনো জবে ঢুকে যাওয়ার ইচ্ছা পোষণ করে, কারণ একটা উদ্যোক্তা হওয়া অনেক কষ্টের ব্যাপার। আর মূলত স্বল্প শিক্ষিত যারা, ওরাই কিন্তু উদ্যোক্তা হয়, বুঝতে পারছো? ওরা আসলে 15-16 বছর পর থেকে ওদের বাবা মায়ের টাকা থাকলে ওরা ওইখান থেকে চেষ্টা করে ব্যবসা এস্টাবলিশ করার জন্য, অনেকে নিজ পরিশ্রমের লোন নিয়ে এভাবে হয়। উচ্চশিক্ষিতরা আসলে আসে না। এরপরে দেখো উৎপাদনমুখী বিনিয়োগও জাতীয় আয়। তো আমাদের আসলে যে বিনিয়োগ বা আমাদের শিল্প কারখানাগুলো, এগুলো হচ্ছে উৎপাদনমুখী। যেমন হচ্ছে তুমি গার্মেন্টসের কথা চিন্তা করো, বাংলাদেশ গার্মেন্টসে কিন্তু খুব ভালো করছে, আর এর ফলে কিন্তু আমাদের জাতীয় আয়ও হচ্ছে। তাহলে এটা একমাত্র কি অর্থায়নের দ্বারাই সম্ভব হচ্ছে। তাহলে আমরা অর্থায়নের কারণে কি করতে পারি? ব্যবসায়িক মূলধন সংকট নিরসন করতে পারি, অনগ্রসর ব্যাংক ব্যবস্থার উন্নতি করতে পারি। এরপর স্বল্প শিক্ষিত উদ্যোক্তা যারা আছে তারা অর্থায়নের কারণে নতুন করে উদ্যোক্তা হয়ে ভালো কিছু কাজ করতে পারে। এরপর আমাদের বিনিয়োগগুলো যদি উৎপাদনমুখী খাতে বিনিয়োগ করা হয়, তাহলে জাতীয় আয় আসে। এবার আমি তোমাদেরকে দলীয়ভাবে একটা কাজ দিচ্ছি। দলীয়ভাবে কাজ করার জন্য দেখো আমি 10 জন করে, তোমাদের এখানে 10 জন আছো, কাউন্ট করেছি, 10 জন করে একটা গ্রুপ হয়ে যাও। হয়তো তোমরা 5 মিনিটের মধ্যে এই পারিবারিক ও সরকারি অর্থায়নের উৎসগুলোর নাম লিখবে এবং সংক্ষেপে দলনেতা বর্ণনা করবে। 10 জন থেকে তোমরা একজনকে সিলেক্ট করো, 5 মিনিটের মধ্যে এগুলো তোমরা লিখবে। লিখে বাকি 5 মিনিটে আমি 5 জন দলনেতার কাছ থেকে সংক্ষেপে বর্ণনা নিব। এবার আসো তোমাদেরকে কিছু কোশ্চেন করি। অর্থায়ন কি? বলো। অর্থের আদান প্রদান ও নির্দিষ্ট আইন করা। হ্যাঁ, হয়। তাই আদান প্রদান, অর্থের আগমন ও বহির্গমন, এক কথায় যেটা বললে। পারিবারিক অর্থায়নের উৎসগুলো কি? পারিবারিক কথা থেকে কোশ্চেন করে। হ্যাঁ, ঠিক বলেছ। পারিবারিক অর্থায়নের উৎসগুলোর মধ্যে আছে কি? আমাদের যে ইনকাম, আমরা বেতন ধরতে পারি, বা বন্ধুবান্ধবের কাছ থেকে আমরা ঋণ নিতে পারি, যেটাকে তোমরা হাওলাত বলো, ব্যাংক ঋণ নিতে পারি, ওইগুলো আমরা পারিবারিক অর্থায়নের উৎস। অর্থায়নের 3টে শ্রেণী বিভাগের নাম বলো, 3 জনে 3টা বলবা। হ্যাঁ, ওই দিক থেকে পারিবারিক অর্থায়ন, ওই দিক থেকে সরকারি অর্থায়ন, আর সামনে থেকে বলো আন্তর্জাতিক অর্থায়ন। হ্যাঁ, সুন্দর বলেছ। অর্থায়নের 2টি গুরুত্বের নাম বলো, এখানে বলো। হ্যাঁ, ব্যবসায়ের মূলধন সংকট, এরপর হচ্ছে কি উৎপাদনমুখী বিনিয়োগ ও জাতীয় আয়। হ্যাঁ, এটা তো তোমরা খুব সুন্দর বলেছ। এখন এবারের কাজটা লিখে নাও খাতায়। অর্থায়নকে ব্যবসায়ের মূল চালিকা শক্তি বলা হয় কেন? উত্তরের সপক্ষে তোমার যুক্তি দাও। লিখছো? তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা খুব মনোযোগ সহকারে ক্লাস উপভোগ করেছো আশা করি। আর তোমরা ভালো থাকবে। এই করোনাকালীন সময় যতটুকু সম্ভব নিজেকে সেফ রাখার চেষ্টা করবে। তোমাদের সবাইকে ধন্যবাদ। আর আমি এই কন্টেন্টটি নিয়েছি শিক্ষক বাতায়নের ওয়েবসাইট থেকে। ওইখানের স্যারের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি। পিন্টু চন্দ্রশীল, সহকারী শিক্ষক, ঋষি সরকারি উচ্চ বিদ্যালয়, হবিগঞ্জ। সবাইকে ধন্যবাদ।